শরীফুল আসলে 100% ফিট বলা যাবে না, কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল, যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট লেভেলে পাকিস্তানে। তারপরে যেটা হয়েছে সেই প্রসেসেই তাকে ফলো আপের মধ্যে রাখা হয়েছে, ফিজিও ট্রেনাররা তাকে লুক আফটার করতেছেন। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্টে আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে, সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, তো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। সেই জায়গা থেকে যেহেতু 100% ফিট না, আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না, বিকজ আপনারা জানেন যে টেস্ট স্কোয়াডে আমাদের এখন কম্পিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি, এখন মতো ফিট আছে। তো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্কে যাইনি। হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে টি-20 ইনশাল্লাহ খেলতে পারবে। জাকের আলী অনেকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। থার্ড পার্ট যেটা আপনি জিজ্ঞেস করেছেন ওয়াই জাকির, এখানে আপনারা জানেন যে লাস্ট আমাদের সবগুলো প্ল্যানের মধ্যে দীপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় অ্যাভেলেবেল ছিল না, কেউ একজন অনুপস্থিত ছিল, তখন কিন্তু দীপু ম্যাচগুলো অপরচুনিটি পেয়েছে এবং খারাপ ভালো মিলিয়ে খেলেছে, আমি বলবো না খুব ভালো খেলেছে এবং খুব খারাপ খেলেছে। রিসেন্ট পারফরমেন্সটা আমরা এখানে জাস্টিফাই করেছি। দীপু অস্ট্রেলিয়ায় গিয়েছিল, আপনারা জানেন 2টা 4-ডে ম্যাচ খেলেছে, পাকিস্তানে 2টা 4-ডে ম্যাচ খেলেছে, খুব ছন্দে নেই। একটা প্লেয়ার আসলে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে তার ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে দীপু আমাদের ফিউচার প্লেয়ার এবং সামনে এনসিএলও শুরু হচ্ছে, সে সেটার জন্য রেডি হচ্ছে। দীপু আমাদের প্ল্যানের মধ্যেই রয়েছে, খুব কাছ থেকেই রয়েছে। পাশাপাশি জাকিরের যে বিষয়টা, জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন, সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গা ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে। আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে হয়তো আরো আগে ডেবু হয়ে সুযোগ থাকলেও হয়তো হয়নি, বা টিমে আসার সুযোগ থাকা সত্ত্বেও পারেনি। আর এখন রিসেন্টলি যেটা রিসেন্ট ফার্স্টে পাকিস্তানে আপনারা জানেন যে 172 একটা ইনিংস খেলেছে, চমৎকার একটা ইনিংস খেলেছে, লম্বা সময় ধরে খেলে। সবকিছু কনসিডারেশনে আমরা জাকিরকে একটু এক স্টেপে এগিয়ে গেছি। এই প্রশ্নের সেকেন্ড পার্ট যে আপনারা জাকের আলী অনেককে বিবেচনায় আনলেন, আপনি বললেন লম্বা ইনিংস রানের নিরিখে, বাট সময়ের নিরিখে ধরলে বলের নিরিখে ধরলে অনেক বেশি লম্বা ছিল সাইফ। আপনারা সাইফের লঙ্গা ভার্সনে সাইফের মতো একটা ব্যাটসম্যানকে কি আপনারা মানে ভবিষ্যতে ব্যাক করার চিন্তা করেন? অবশ্যই অবশ্যই, কারণ আপনি দেখবেন যে আপনি পজিশন ওয়াইজ প্লেয়ার পিক করাটা খুব জরুরি। আপনি দেখবেন যে সাইফ বেসিক্যালি ওপেনার, বা আমরা যদি বলি টপ অর্ডার 1, 2, 3 এইসব পজিশনেই খেলে থাকে। তো ওই পজিশনে আমাদের সাদমান, জাকির এবং জয় 3 জনই কিন্তু মোটামুটি রেগুলার প্লেয়ার আমাদের, এবং ফিট থাকলে যে কেউ খেলতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটাতে আমরা একটা অপশন বাড়িয়েছি, কারণ আপনারা জানেন যে এখানে আমাদের মিডল অর্ডার যারা খেলছে তাদের এই মুহূর্তে একটা ব্যাকআপ অপশন, বা আমরা যদি মনে করি মিডল অর্ডার সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে যে কোনো সিচুয়েশনে ডিমান্ড করলে সেটা ফুলফিল করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডারের জায়গাটায় বাড়িয়েছি, বিকজ ওপেনার আপনারা জানেন যে অলরেডি 3 জন রয়েছে, বাট সাইফও খুব আমাদের কাছাকাছি রয়েছে অবশ্যই। আতিফ ভাই, আপনি কন্ডিশনের কথা বললেন, আপনারা আসলে ইন্ডিয়াতে কি ধরনের কন্ডিশন এক্সপেক্ট করছেন? নিউজিল্যান্ডের সাথে খেলা আছে, মানে ইটস নট ফ্যাক্ট দ্যাট এর বড় দেখুন থাকবে না, ইন্ডিয়ান পেসারটা কিন্তু মানে আপনি এখন বলেন যে কন্ডিশন বিবেচনা করে আমরা পরিবর্তে বদলাতে ব্যাটসম্যান, আপনারা ইন্ডিয়াতে আসলে কি কন্ডিশনটা এক্সপেক্ট করছেন? কন্ডিশন বলতে এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে, তো তারা সিমিং উইকেটও করতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের অপশন রয়েছে, আমাদের 4 জন সিমার রয়েছে। আপনারা স্বাভাবিকভাবে আমরা 4 জন সিমার তো খেলার সম্ভাবনা খুব কম থাকে আমাদের টিম কম্বিনেশনে, সেখান থেকে হয়তো 3 জন সিমার খেললেও একজন ব্যাকআপ থেকে যাচ্ছে। বাট আমাদের ব্যাটিং লাইন আপটা একটু লম্বা করা হয়েছে, স্ট্রেন্থটা বাড়ানো হয়েছে, বিকজ আমরা জানি যে আসলে এই স্কোয়াডে 5 জন সিমার নিয়ে গেলে সেই জায়গায় আমাদের হয়তোবা এক্সট্রা সিমারটা দরকার নাও হতে পারে। আর যেহেতু আগের সিরিজে একটা কনসার্ন ছিল যে তাসকিন ব্যাক করেছে অনেকদিন পরে, সেখানে একটা ব্যাকআপ অপশনের আমরা চিন্তা করেছি, বাট আলহামদুলিল্লাহ তাসকিন কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে বা রিদমে রয়েছে, তাসকিন এসেও কিন্তু টেস্টে ভালো বোলিং করেছে। তো সেই জায়গা থেকে সিমিং অপশনটায় আমাদের এখন ওই 4 জন সিমার দিয়ে আমরা সেই কভার করতে পারি। আসলে কন্ডিশনটা হোম সিরিজ হলে সাধারণত সবগুলো টিমই তাদের একটা অ্যাডভান্টেজের কথা চিন্তা রেখেই করে, সেই জায়গা থেকে তারা তাদের মতো করতে পারে। বাট আমাদের পেস, স্পিন আপনি যদি দেখেন 2টা ডিপার্টমেন্টে কিন্তু আমরা সেখানে কভার করেছি। সো স্পিনও কিন্তু আমাদের তাইজুল এবং নাইম হাসান ম্যাচ খেলেনি, তারাও কিন্তু পাকিস্তানে ছিল, সাকিব মিরাজ ম্যাচ খেলছে। সো স্পিনটা আমাদের কিন্তু অলরেডি খুব ভালো একটা শেপে রয়েছে, সঙ্গে পেস বোলিং 4টা নিয়েও কিন্তু খুব ভালো একটা স্টেজে রয়েছে আমরা। সঙ্গে ব্যাটিংও আমরা চিন্তা করলাম যে একটা অপশন বাড়িয়ে নিলে প্রয়োজনে আমরা সেটা কাজে লাগাতে পারবো।
বলা করে বলা হচ্ছে তাকে একটু রোটেট করে কারণে হবে মানে বলতে ইন্ডিয়ার জন্য মানে আপনার ব্যাটিং যে ব্যাটিং এত লম্বা ব্যাটিং করে তার সাথে বড় সেটটাই যে কি হতে পারে এস প্লাস বি পরের পাওয়ারটা আমি বুঝিনি, আরেকবার বলবেন। তাসকিরেরটা বললেন, হ্যাঁ সেটা বুঝলাম। সেটা সেটা ক্লিয়ার। তারপরে এটা আসলে ইন্ডিয়ার পেস বোলিং ও যথেষ্ট ভালো, ইন্ডিয়ার যথেষ্ট ব্যালেন্স একটা দল, এটা স্বীকার করতেই হবে। তাদের পেস বোলিং ও ভালো স্ট্রেংথ রয়েছে, স্পিনও ভেরিয়েশন রয়েছে, সঙ্গে স্পিনাররা কিন্তু ভালো অলরাউন্ডার। আমরা জানি যে জাদেজা রয়েছে, আশ্বিন রয়েছে, ইভেন কুলদীপ রয়েছে, আকশাপের, তারা কিন্তু খুব ভালো স্পিন অ্যাটাক, সেটা বলতে হবে। তো তাদের কম্বিনেশনটাও বেশ ভালো। তারা যেই কন্ডিশনে সাজানো উইকেট যে ধরনের করুক না কেন, তাদের যেমন স্ট্রেংথ রয়েছে, আমরা মনে করি যে আমাদের সেই সমমানের স্ট্রেংথ রয়েছে স্পিন এবং পেসে। সো আমার মনে হয় যে সেটা আমি আসলে আলাদা করে বলতে চাই না তাদের পেস বা স্পিন। আর আপনি তাসকিনের যে ব্যাপারটা বললেন, তাসকিন অবশ্যই আমাদের যেহেতু সব ফরম্যাটে এখন খেলছে, মানে আগে ছিল শুধু হোয়াইট বলে, এখন রেড বলে খেলা শুরু করেছে। সো এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে। তাকে কিভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করবো। পাকিস্তানে তো বাংলাদেশ পেস অ্যাটাক দারুণ সামলেছে, তো ইন্ডিয়াতে কি স্পিনটা খেলা বাংলাদেশের জন্য একটু থ্রেট হবে কিনা? বাংলাদেশ আর ইন্ডিয়ার স্পিন যদি কম্পেয়ার করেন মানে কোথায় রাখবে? ইন্ডিয়ার স্পিন পাকিস্তানের সামনে আমরা যে টিমটা দেখলাম যারা খেললো, সেখানে স্পিনটা তাদের খুব ইন্ডিয়ার মতো স্ট্রং বলবো না, এটা স্বীকার করতে হবে। তারা পেস দিয়ে মেনলি আমাদের অ্যাটাক করতে চেয়েছিল, সেটা আমরা হ্যান্ডেল করেছি খুব সাকসেসফুলি। স্পিন যেটা হয়েছে, এখানে আপনি আশ্বিন জাদেজার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তাদেরকে হ্যান্ডেল করাটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন খেলছে, আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন। সো পেস যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি, এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি, আমার মনে হয় খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি। এবং আমাদের টিমের সেই অ্যাবিলিটি আছে যে আমরা স্পিনও হ্যান্ডেল করতে পারি। বাট অবশ্যই জাদেজা আশ্বিন পাকিস্তানের স্পিন অ্যাটাকের সঙ্গে কম্পেয়ার করলে বেশ এগিয়ে রয়েছে। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয়, টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে, কিন্তু আসলে এখন তো আমাদের অপশন আসলে নেই। আমরা যদি দেখি আমাদের পেসের যে একটা পুল যদি আমরা দেখি, সেখানে লেফট আর্ম পেস বোলার মোস্তাফিজ এবং শরীফুলি আমাদের প্রাইম পেস বোলারের মধ্যে পড়ে। যেহেতু মোস্তাফিজ আমাদের এই ফরম্যাটটা খেলে না, সেখানে শরীফুল যেহেতু একটা ইনজুরি কনসার্ন রয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা করিনি, তাকে আর চিন্তা করিনি টেস্টে। বাট হ্যাঁ, এই অপশনটা হলে একটা ভেরিয়েশন আসে। বাট আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক, বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপে বেশ অনেক লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, কিন্তু এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের চেয়ে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে আমাদের কতটুকু সাকসেসফুল প্লেয়ার হতে পারে এবং কতটুকু অ্যাবিলিটি তার রয়েছে। তো সেই জায়গা থেকে কনসিডারেশনে আমাদের রাইট হ্যান্ড বলার যারা বোলিং করবে, আমার বিশ্বাস যে তারাও সেটা ডেলিভার করতে পারবে।